বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ আশ্রয়ের বাসায় অবস্থান করছো এবং সেই সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আবু জাফর মিয়া, সহকারী শিক্ষক গণিত, সদাসতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২৫০০ নারায়ণগঞ্জ। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচনার যে টপিকসগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ধাতু, অধাতু, অপধাতু, যৌগ গঠন, পারমাণবিক সংখ্যা, বর, প্রোটন, ইলেকট্রন, নিউটন সংখ্যা নির্ণয়। অর্থাৎ তোমরা যদি আমার আজকের এই লেসনটা মনোযোগ দিয়ে শোনো তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের সুস্পষ্ট ধারণা আসবে আশা করি। তো আমরা সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস শিখব। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস শেখার জন্য আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হলো আমাদেরকে পর্যায়গুলো জানতে হবে। প্রথম পর্যায় আমরা জানি আমরা জানি যে ১১৮টা মৌল আছে। ১১৮টা মৌলকে ৭টা পর্যায় এবং 18টা গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে যে 7টা পর্যায় আছে এই পর্যায়ের মৌলগুলো আমাদেরকে জানতে হবে ইলেকট্রন বিন্যাস জানার জন্য। তাহলে প্রথম পর্যায়ে মৌল আছে 2টি, দ্বিতীয় পর্যায় 8টি, তৃতীয় পর্যায় 8টি, চতুর্থ পর্যায় 18টি, পঞ্চম পর্যায় 18টি, ষষ্ঠ পর্যায় 32টি, সপ্তম পর্যায় অসম্পূর্ণ। অর্থাৎ এই 7টা পর্যায়কে এইভাবে ডিভাইড করা হয়েছে যে প্রথম পর্যায়ে 2টা মৌল আছে, দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল আছে, তৃতীয় পর্যায়ে 8টা মৌল আছে, চতুর্থ পর্যায়ে 18টা মৌল, পঞ্চম পর্যায়ে 18টা মৌল, ষষ্ঠ পর্যায়ে 32টা মৌল, সপ্তম পর্যায়ে অসম্পূর্ণ। এখনো পর্যন্ত সঠিক নির্ধারণ হয় নাই যে সপ্তম পর্যায়ে কয়টা মৌল, কারণ প্রতিনিয়ত মৌল সংখ্যা গবেষণা চলছে, মৌল সংখ্যা বাড়তে পারে, যার জন্য সপ্তম পর্যায়টাকে কখনো ফিল আপ করা সম্ভব না। তাহলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব এই পর্যায়ের মৌলগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সালফার হচ্ছে 16, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা যদি করি আমরা, তাহলে প্রথম পর্যায়ে বলছিলাম 2টা, দ্বিতীয় পর্যায়ে বলছিলাম 8টা, তৃতীয় পর্যায়ে বলছি কয়টা, 8টা। হ্যাঁ, তাহলে কত হলো, 8 8 16 আর 2 18, বেশি হয়ে যায়। তাহলে আমরা প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে যদিও 8টা, কিন্তু আমরা 8টা দিতে পারবো না। আমাদের হাতে যতটা ইলেকট্রন আছে ঠিক ততটা দিতে হবে। 8 আর 2 10, তাহলে 16 হতে লাগে 6। তাহলে আমরা বুঝলাম সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা 2 আর 6। আচ্ছা, এভাবে আমরা যদি অন্য একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, 8 8 16, 2 18, 20 হতে আর লাগে কত, 2। তাহলে এইভাবে আমরা মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করব। এখন ইলেকট্রন বিন্যাস পারলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে ধাতু, অধাতু এবং অপধাতু কিভাবে বের করে এটা আমি তোমাদেরকে আজকে দেখাই দিব। এখন ধাতু, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে 1 2 3টি ইলেকট্রন থাকলে
তারা ধাতু হয়। আমি আবারও বলছি যে ধাতু কিভাবে চিনব। ধাতু সহজভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকেই ধাতু এবং অধাতু চেনা যায়। তো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে যদি 1 2 3 থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন পাওয়া যায়, তাহলে আমরা বিনা দ্বিধায় বলে দেবো এগুলো হচ্ছে ধাতু। যেমন আমরা ইলেকট্রন বিন্যাস করলে আমরা বুঝতে পারি, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়াম 11, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, 8 আর 2 10, 11 হইতে লাগে কত 1। আচ্ছা, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে 2 8 10 12। অ্যালুমিনিয়াম হচ্ছে কত? 2 8 10 3 13। তাহলে দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্ববহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 3টা ইলেকট্রন। তাহলে আমি বলছিলাম যদি সর্ববহিস্থ শক্তি স্তরে 1 2 3 থাকে তাহলে আমরা বিনা দ্বিধায় বলে দেব তারা ধাতু। অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে যেহেতু 1 2 3 থাকে, তাহলে আমরা বিনা দ্বিধায় বলে দিতে পারি এগুলো হচ্ছে কি ধাতু। আর ধাতু সমূহ সবসময় ইলেকট্রন ত্যাগ করে, মনে রাখবে ধাতু সমূহ সবসময় ইলেকট্রন ত্যাগ করবে। যেমন সোডিয়ামের 11 ছিল, অর্থাৎ সে যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে 1, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, ত্যাগ করে সে একটা প্লাসে পরিণত হবে। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 2, তাহলে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে, দেখো 2 প্লাস হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 3, তাহলে সে 3টা প্লাস হবে, যে 3টা ত্যাগ করে দিবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস। আশা করি তোমরা ধাতু বের করতে পারবে। এবার আমরা অধাতু কিভাবে বের করব। দেখো, অধাতু আমরা সেম কথাটাই লিখব, শুধু একটু ডিফারেন্স হবে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে 1 2 3 নয়, এখানে হবে 5 6 7। তারা ধাতু হয় না, তারা কি হয়? অধাতু হয়। দেখো আমরা কি বললাম, সেম ধাতুর মতোই লিখলাম। ওই সময় লিখছিলাম 1 2 3 থাকবে, এখন বলছি আমরা 5 6 7 থাকবে। হ্যাঁ, তারা অধাতু হবে। অর্থাৎ যদি 1 2 3 থাকে তাহলে তারা ধাতু এবং তারা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর অধাতু কি করবে? ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে যদি 1 2 3 না থেকে যদি 5 6 7 থাকে, তাহলে তারা কি অধাতু হবে এবং তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। যেমন আমি যদি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই দেই, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। আমরা যদি অধাতুর এক্সাম্পল দেখাই দেই, যেমন ফসফরাস হচ্ছে 15, তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, 8 আর 2 10, 15 হতে আর লাগে কত? 5। অনুরূপভাবে সালফার প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, 8 আর 2 10, 16 হতে লাগে কত? 6। ক্লোরিন কত? 17। তাহলে প্রথম পর্যায়ে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, 8 আর 2 কত? 10, 17 হইতে লাগে কত? 7। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম সর্ববহিস্থ শক্তি স্তরে 5 6 7 থাকলে তারা অধাতু। যেহেতু ফসফরাসের সর্ববহিস্থ শক্তি স্তরে 5, সালফারের সর্ববহিস্থ শক্তি স্তরে 6, ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে 7, সেহেতু আমরা বলবো যে 5 6 7 থাকলে তারা কি অধাতু এবং তারা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। আমরা জানি অষ্টক পূরণ করার জন্য 8 হতে হয়, 8 লাগে অষ্টক পূরণ করার জন্য। তাহলে এখানে 5 আছে, 5। আমরা বলছিলাম ধাতু ইলেকট্রন ত্যাগ করে দিবে। 1 থাকলে সে ত্যাগ করে দিবে, ধাতু। 2 থাকলে ত্যাগ করে দিবে, ধাতু হবে। 3 থাকলে ত্যাগ করে দিবে, ধাতু হবে। কিন্তু 5 6 7 থাকলে তারা কি বলছি? অধাতু হবে এবং তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ অষ্টক পূরণ করবে। কিভাবে? যেমন যার সর্ববহিস্থ শক্তি স্তরে 7 আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। যার সর্ববহিস্থ শক্তি স্তরে 6 আছে, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক অর্থাৎ 8 পূরণ করবে। যার সর্ববহিস্থ শক্তি স্তরে 5 আছে, সে 3টা ইলেকট্রন অর্থাৎ 3টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে, অর্থাৎ 8 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ফসফরাসে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। আমরা বলছিলাম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস লিখছিলাম। এই যে দেখো, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন
ত্যাগ করে দিছিল, কিন্তু ফসফরাসে কি করবে, অষ্টক পূরণের জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 3 মাইনাস সালফার 6, তাহলে অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা, তাহলে সালফার 2 মাইনাস। অনুরূপভাবে ক্লোরিন 7 অষ্টক পূরণের জন্য কি করতে হবে, 1টা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ আমরা কিভাবে ধাতু এবং অধাতু চেনা যায় এবং ধাতুরা ইলেকট্রন কিভাবে ত্যাগ করে এবং অধাতুরা ইলেকট্রন কিভাবে গ্রহণ করে, আমরা এই জিনিসগুলো আশা করি সুস্পষ্টভাবে বুঝতে পারছি। এখন দেখো আমি তোমাদেরকে যৌগ গঠন কিভাবে করে আমি সেটা দেখাই দিব। যৌগ গঠন, যেমন যৌগ গঠন যদি করি, যেমন সোডিয়াম, দেখো খেয়াল করো, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, সোডিয়াম হচ্ছে 11, তাহলে 2 8 1। ক্লোরিন 17, 2 8 7। তোমাদেরকে একটু আগে আমি স্পষ্ট বুঝিয়েছি যে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে 1 থাকলে তারা ধাতু। তাহলে সোডিয়ামে যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে 1, তাহলে তারা একটা ত্যাগ করে তারা ধাতুতে পরিণত হবে। ক্লোরিন যেহেতু 7, একটা সে গ্রহণ করবে, তাহলে তারা অধাতুতে পরিণত হবে। তাহলে স্পষ্ট খেয়াল করো, সোডিয়ামে যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেই ইলেকট্রনটা ক্লোরিনে গ্রহণ করবে এবং যৌগ গঠন করবে। আমরা জানি সোডিয়াম আর ক্লোরিন মিললে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াটা দেখিয়ে দেই। সোডিয়ামে কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, এই যে ইলেকট্রন ত্যাগ করা, এই যে এটা ইলেকট্রনের চিহ্ন হচ্ছে ই মাইনাস। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করা, মাইনাস দিয়ে বোঝায় ইলেকট্রন ত্যাগ করা। তাহলে কিসে পরিণত হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে। অনুরূপভাবে ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ওই যে সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, ক্লোরিনে গ্রহণ করবে। তাহলে ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কিসে পরিণত হবে, ক্লোরাইড অর্থাৎ Cl মাইনাসে পরিণত হবে। এখন যদি আমরা সম্পূর্ণ বিক্রিয়াটা করি তাহলে কি হবে, সোডিয়াম আর ক্লোরিন যোগ করলে কি হবে, সোডিয়াম ক্লোরিন, মাইনাসের ইলেকট্রন প্লাসের ইলেকট্রন কাটা দেওয়া যায়, তাহলে এদিকে কি হবে, সোডিয়াম প্লাস প্লাস Cl মাইনাস। আমরা যদি যোগ করে দেই তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস মানে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ দেখো, সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড বা Cl মাইনাসে পরিণত হয়েছে। তাহলে আমরা যদি মাইনাস ইলেকট্রন প্লাসের ইলেকট্রন বাদ দিয়ে দেই তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস বা সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তৈরি করে। আশা করি তোমরা এইভাবে কিভাবে যৌগ গঠন করে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পারমাণবিক সংখ্যা, ভর, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করে এটা দেখাই দিব। দেখো কিভাবে পারমাণবিক সংখ্যা নির্ণয় করব, কিভাবে ভর নির্ণয় করব, কিভাবে প্রোটন, কিভাবে ইলেকট্রন, নিউট্রন। দেখো দেখো 3517 ক্লোরিন, এটার অর্থ কি, এটা দিয়ে আমরা কি বুঝি, সবসময় মনে রাখবা এটা হচ্ছে একটা ক্লোরিন মৌল, আর এই মৌলটার পারমাণবিক ভর হচ্ছে 35 এবং পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত, 17। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কত, 35। এই যে উপরেরটাকে পারমাণবিক ভর বলে আর নিচেরটাকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 17। আমরা জানি পারমাণবিক সংখ্যা যেটা প্রোটন সংখ্যাই সেটা, তাহলে ক্লোরিনের প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে কত, 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত,
ইলেকট্রন সংখ্যাও 17। অর্থাৎ আধানবিহীন মৌলের বেলায় যে মৌলের মধ্যে কোনো আধান থাকবে না সেই মৌলের ক্ষেত্রে প্রোটন পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই থাকে। অর্থাৎ নিচেরটাকে প্রোটন সংখ্যাও বলা হয়, ইলেকট্রন সংখ্যাও বলা হয় এবং পারমাণবিক সংখ্যাও বলা হয়। তাহলে এখানে বাকি আছে কি নিউটন সংখ্যা। তাহলে ক্লোরিনের নিউটন সংখ্যা কত? নিউটন কিভাবে বের করতে হয়? 35 থেকে 17 বিয়োগ করলেই, অর্থাৎ পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলেই নিউটন সংখ্যা পাওয়া যায়। তাহলে 7 আছে 15 হবে, 8 হলে 2 2 আছে 3 হবে 1 হলে 18। তাহলে আমরা কোনো মৌলের পারমাণবিক ভর এবং প্রোটন পারমাণবিক সংখ্যা থেকে তার পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, প্রোটন, ইলেকট্রন, নিউটন কিভাবে বের করে এই জিনিসগুলো আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের পরমাণুর গঠন বিষয়ে অনেকটাই উপকার হবে যদি এই পাঠটা তোমরা ঠিকমতো দেখে থাকো এবং সে অনুযায়ী যদি বাসায় পর্যালোচনা করে যদি ঠিকমতো আয়ত্ত করো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবে। আমি আজকে আপাতত এই পর্যন্তই। আশা করি তোমরা নিরাপদ আশ্রয়ে বাসায় অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সেই সাথে তোমরা তোমাদের পড়ালেখা ঠিকমতো চালিয়ে যাবে। আর রেগুলার তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো তোমরা ঠিকমতো ফলো করবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।